হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ODHS ম্যাথস। ক্লাস 12-এর প্রবাবিলিটি বা সম্ভাবনা চ্যাপ্টারটা আজকে শুরু করব। তো দেখো স্টুডেন্টস, এই চ্যাপ্টারের একদম বেসিক লেভেল থেকে আমি স্টার্ট করব। যদি এর আগে কেউ সম্ভাবনা সম্পর্কে কিছু নাই পড়ে থাকো, একবারে 11-এ ছিল, কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ এই চ্যাপ্টারটা 11-এ নাও করে থাকে বা এর আগে কখনোই তোমরা সম্ভাবনা চ্যাপ্টারটা করোইনি অঙ্কে, তাহলেও বুঝতে পারবে সব কিছু। এইভাবেই আমি ক্লাসগুলো নেব। আর অনেক কটা পার্ট থাকবে, একদম সম্ভাবনার ABCD থেকে স্টার্ট করব, দিয়ে 12 অবধি যা আছে সবই করিয়ে দেবো, ঠিক আছে? তো অনেকগুলো পার্ট হবে, সব কটা দেখো। আর আজকের পার্টটা হয়তো 11-এ যারা সম্ভাবনা করেছে তাদের একটু বোরিং লাগবে, কিন্তু তারাও দেখো, তাদেরও রিভিশন হয়ে যাবে। এবার 12-এ এর আগে আমি আরও 3টে ভিডিও করিয়েছি, সেগুলো আবার অন্য চ্যানেলে আছে। তো আমি একদম প্লেলিস্ট দিয়ে রাখলাম, এখানটাতে ক্লিক করো, তাহলে প্লেলিস্টটা দেখতে পাবে। তো ওই প্লেলিস্টে পুরো একদম শুরু থেকে 12-এর যা লেকচার আছে সেগুলো সব দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো, আজকে শুরু করছি সম্ভাবনার পার্ট 1। এবার সম্ভাবনা মানে কি তোমরা সবাই জানো, কিন্তু সম্ভাবনা অঙ্কে কেন পড়ছি, তাই তো? দেখো, তোমাদের ধরে নাও কেউ কয়েন টস করেছো, তো এবার কয়েনটাতে হেড পড়বে না টেল পড়বে? হেড পড়ার সম্ভাবনা কত সেটা নির্ণয় করা অত সহজ না, তাই তো? তুমি জানো যে হেড পড়বে একটা সম্ভাবনা আছে, হেড পড়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনাটা কত সেটা জানা নেই, তাই না? সেটা নির্ণয় করা অত সহজ নয়। আবার একটা বাক্সে 5 রকম রঙের বল রাখা আছে, সাদা, লাল, সবুজ আর হলুদ। তো এই 5টা বলের মধ্যে তুমি একদম না দেখে এভাবে একটা বল তুলে নিলে, একদম না দেখে, তোমাকে ধরে নাও কেউ চোখে পট্টি বেঁধে দিয়েছে, দিয়ে একটা বল তুলতে বললো, তুমি একটা বল তুললে, যে সেই বলটা হলুদ হওয়ার সম্ভাবনা কত তোমাকে যদি জিজ্ঞেস করে, তুমি বলবে যে হলুদ হওয়ার সম্ভাবনা তো আছে, কিন্তু কত সেই সম্ভাবনাটা সেটা নির্ণয় করা তো সহজ নয়, তাই না? তো সেই জন্যই অঙ্কে এই সম্ভাবনাগুলোকে নাম্বার দিয়ে প্রকাশ করা হয়, সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। যেমন কি, যদি কোনো ঘটনা একদম নিশ্চিত ঘটে, মানে একদম নিশ্চিত যে ঘটবেই, সেই ঘটনাটার সম্ভাবনা হচ্ছে 1, একদম ঘটবেই, তাহলে সেই ঘটনাটার সম্ভাবনা হচ্ছে 1। মানে ধরে নাও সূর্য পূর্ব দিকেই উঠবে, তাই তো? এটা নিশ্চিত একদম, তাই জন্য সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা হচ্ছে 1। তো দেখো, এই ধরনের যেসব ঘটনাগুলো হয়, যেগুলো একদম ঘটবে নিশ্চিত, সেইগুলো হচ্ছে নিশ্চিত ঘটনা, সেগুলোকে বলে নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট, ঠিক আছে? তো এই ধরনের ঘটনাকে বলে নিশ্চিত ঘটনা। এবার ধরে নাও কোনো একটা ঘটনা আছে যেটা একদম ঘটতেই পারে না, যেমন কি সূর্য দক্ষিণ দিকে উঠবে, কখনো হতেই পারে না, তাই তো? কখনো ঘটবে না, একদম অসম্ভব, তাই তো? সেই সব ঘটনার সম্ভাবনা হচ্ছে 0। যেসব ঘটনা কখনো ঘটতেই পারে না সেগুলো সম্ভাবনা 0 হবে, তাই না? তো সেই ঘটনাগুলোকে বলে অসম্ভব ঘটনা বা ইম্পসিবল ইভেন্ট, ঠিক আছে? তো এবার দেখো, যে কোনো ঘটনা, যে কোনো কিছু, সব কিছু সম্ভাবনা 0 থেকে 1-এর মধ্যেই থাকবে। সে কোনো কিছু সম্ভাবনা ধরে নাও 0.3 হতে পারে, কোনো কিছু সম্ভাবনা 0.7 হতে পারে, 5/8 হতে পারে, কিন্তু 1-এর থেকে বড় কখনো হবে না, আর 0-র থেকে ছোট কখনো হবে না, ঠিক আছে? তো 0 থেকে 1-এর মধ্যেই থাকবে সম্ভাবনা। যেমন কি, ওই কয়েন টস করার উদাহরণটা দেখো, একটা কয়েন টস করলে সেটাতে হেড পড়তে পারে, নাহলে টেল পড়তে পারে, তাই তো? তো এর আগে আমি কি জিজ্ঞেস করেছিলাম এই উদাহরণটা দেওয়ার সময়, যে হেড পড়ার সম্ভাবনা কত, তাই তো? দেখো, হেড পড়বে নাহলে টেল পড়বে। হেড পড়ার সম্ভাবনা কত তাহলে? 50-50, যে হেডও পড়তে পারে টেলও পড়তে পারে, একদম দুজনেরই সমান সম্ভাবনা আছে, তাই তো? 50-50। তাহলে হেড পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ, কিংবা এটাকে 0.5ও লিখতে পারো, একই ব্যাপার। এবার তুমি ওই রঙিন বলগুলোর উদাহরণ দেখো, যে 5 রকম কালারের বল দেওয়া ছিল, সাদা, লাল, সবুজ আর হলুদ। তো এদের মধ্যে হলুদ বল তোলার সম্ভাবনা কত? এদের মধ্যে যদি তুমি না দেখে বল তোলো, তাহলে হলুদ হওয়ার সম্ভাবনা কত? সেটা কত হচ্ছে? 1/5, ঠিক আছে? ওই সম্ভাবনাটা হচ্ছে 1/5। কিন্তু এটা 1/5 কি করে আসছে, আমি কি করে পাচ্ছি, সেটা ভালো করে বুঝতে পারবে আজকের ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর। তাহলে মোট কথা 1/5 হচ্ছে বলটা হলুদ হওয়ার সম্ভাবনা। তো 1/5 মানে 0.2ও লিখতে পারো, এটাকে একই ব্যাপার। এবার সম্ভাবনা রিলেটেড কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, সেগুলো দেখো কি কি আছে। যেমন কি, সমসম্ভব পরীক্ষা। সমসম্ভব পরীক্ষা কাকে বলে? যে পরীক্ষাগুলো এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে, এই যে 1 আর 2, এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে, ঠিক আছে? তো এই দুটো কন্ডিশন কি কি আছে? কন্ডিশন দুটো আছে যে 1-এর থেকে বেশি সম্ভাব্য আউটকাম থাকতে হবে। যেমন কি, তুমি একটা পরীক্ষা করছো যার রেজাল্ট কেবল একটাই হতে পারে, ঠিক আছে? যেমন কি, তুমি সূর্য ওঠাটা লক্ষ্য করছো, সূর্যটা পূর্ব দিকেই উঠতে পারে, এটা একটা নিশ্চিত ঘটনা, একটাই আউটকাম আছে ওটার, তাই তো? এই পরীক্ষাটার। তো
তো এই পরীক্ষা, যে পরীক্ষাগুলোর একটাই আউটকাম থাকবে সেটাকে সমসম্ভব পরীক্ষা বলবে না, ঠিক আছে। একের বেশি রেজাল্ট সম্ভাব্য হতে পারে, যেমন কি কয়েন টস করলে, তো এই কয়েন টসটাতে হেড পড়বে অথবা টেল পড়বে, তাই দুরকম রেজাল্ট আসার সম্ভাবনা আছে, তাই না। তো দুরকম রেজাল্ট আছে, যেহেতু একের থেকে বেশি সম্ভাব্য রেজাল্ট আছে, তাহলে এটা প্রথম কন্ডিশনটাকে স্যাটিসফাই করেছে। এবার দ্বিতীয় কন্ডিশনটা কি বলেছে? দ্বিতীয় কন্ডিশনটা বলেছে যে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা কোনোভাবে আগে থেকে প্রেডিক্ট করাই যাবে না। যদি তোমার আগে থেকে জানাই থাকে যে এই রেজাল্টটাই ঘটবে, এইটাই আসবে আউটকাম, তাহলে পরীক্ষা করে কি লাভ, তাই না। তো যে পরীক্ষার রেজাল্ট সম্পর্কে তুমি প্রেডিক্ট করতে পারবে না, যে আগে থেকে বলতে পারবে না যে এই রেজাল্টটাই আসবে, যেমন কি তুমি কয়েন যদি টস করো, তাহলে হেড পড়বে না টেল পড়বে সেটা তো আগে থেকে বলতে পারবে না, পড়বার পরে বলতে পারবে, তাই না। তো এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করলেই সেটা হচ্ছে সমসম্ভব পরীক্ষা। তাহলে কি কি উদাহরণ দেখো, কয়েন টস করা তো ধরো দ্বিতীয় শর্তটাকেও স্যাটিসফাই করছে। এবার লুডুর ছক্কা চালার উদাহরণটা দেখো, লুডুর ছক্কা যখন চালছো তখন 6 রকম রেজাল্ট আসতে পারে, তাই তো, 1 2 3 4 5 6, যে কোনো একটা পড়তে পারে এর মধ্যে থেকে। তো একের থেকে বেশি সম্ভাব্য রেজাল্ট আছে, একের থেকে বেশি রেজাল্ট সম্ভব, তাই তো। তাহলে এটা একটা প্রথম কন্ডিশনটাকে স্যাটিসফাই করলো। দ্বিতীয় কন্ডিশনটা কি আছে, যে তুমি আগে থেকে বুঝতে পারবে না যে কোন রেজাল্ট আসবে, তাই না, এইগুলোর মধ্যে কোন রেজাল্টটা আসবে সেটা আগে থেকে বুঝতে পারবে না, তাহলে এই দ্বিতীয় কন্ডিশনটাকেও স্যাটিসফাই করলো। তাহলে লুডুর ছক্কা চালাটাও একটা সমসম্ভব পরীক্ষা। এরপরে আরেকটা সংজ্ঞা আছে ঘটনা। ঘটনা কাকে বলে? ঘটনা হচ্ছে তুমি সমসম্ভব পরীক্ষা করছো, তার যেগুলো যতগুলো রেজাল্ট সম্ভব সবকটাকে এক একটা ঘটনা বলে। যেমন কি একটা ছক্কা চেলেছো, সেটা কি কি রেজাল্ট হতে পারে? 1 হতে পারে, তাহলে এক পড়াটা একটা ঘটনা। 2 হতে পারে, তাহলে 2 পড়াটা একটা ঘটনা। 3 হতে পারে, 3 পড়াটা একটা ঘটনা। 4 পড়াটা একটা ঘটনা। 5 পড়াটাও একটা ঘটনা। 6 পড়াটাও একটা ঘটনা, তাই তো। এবার তুমি কয়েন টস করেছো, তাহলে কয়েন টস করলে হেড পড়বে, সেটা একটা ঘটনা, অথবা টেলও পড়তে পারে, তো টেল পড়াটাও একটা ঘটনা। তো ঘটনা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হলো। এবার আসছে দেখো নমুনা দেশ অথবা ঘটনা দেশ। নমুনা দেশকে ইংরেজিতে স্যাম্পল স্পেস বলে, আর ঘটনা দেশকে ইংরেজিতে ইভেন্ট স্পেস বলে। তো দুটোই একই জিনিস। এগুলো কাকে বলে দেখো, যতগুলো তুমি একটা সমসম্ভব পরীক্ষা করছো, তার যতগুলো রেজাল্ট আসতে পারে সবকটার কালেকশনকে নমুনা দেশ বলে, বা সবকটার সেট, সবকটা নিয়ে যদি একটা সেট বানাও তাহলে সেই সেটটাকে নমুনা দেশ বলবে, ঠিক আছে। যেমন কি লুডুর ছক্কা খেলেছো, সেটাতে কি কি রেজাল্ট আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তাহলে এই যে এতগুলো রেজাল্টের কালেকশন বা এতগুলো রেজাল্টের যে সেট পাওয়া গেছে, সেটাকে নমুনা দেশ বলছে বা ঘটনা দেশ বলছে, স্যাম্পল অথবা ইভেন্ট স্পেসও বলে। আবার কোনো একটা কয়েন টস করেছো, সেটাতে কি কি রেজাল্ট হতে পারে? হেড হতে পারে অথবা টেল হতে পারে, তাই তো। তাহলে এদের দুজনের কালেকশনটাকে বা এদের দুজনকে দিয়ে তৈরি সেটটাকেই নমুনা দেশ বলছে, ঠিক আছে। তো এই নমুনা দেশটাকে বড় হাতের এস দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, বড় হাতের এস। বড় হাতের এস মানে হচ্ছে নমুনা দেশ, ঠিক আছে। তো এবার নমুনা দেশ তো হলো, এবার নমুনা বিন্দু কাকে বলে? নমুনা বিন্দু হচ্ছে এই যে নমুনা দেশের মধ্যে যতগুলো তুমি ঘটনা দেখতে পাচ্ছ সবকটাকেই এক একটা নমুনা বিন্দু বলে। যেমন কি এই যে নমুনা দেশ আছে, এটার নমুনা বিন্দুর সংখ্যা কত? 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6। আবার দেখো এই নমুনা দেশটা আছে, এটাতে নমুনা বিন্দুর সংখ্যা কত? এই একটা নমুনা বিন্দু আর এই একটা নমুনা বিন্দু, তাহলে দুটো নমুনা বিন্দু আছে, তাহলে নমুনা বিন্দু সংখ্যা হচ্ছে এখানে 2, ঠিক আছে। তাহলে নমুনা বিন্দু সম্পর্কে এর আইডিয়া হলো। এবার দেখো একটা কয়েন টস করা হলো, তাহলে নমুনা দেশ কি হবে? নমুনা দেশ হবে হেড অথবা টেল। এইটাই হচ্ছে নমুনা দেশ, হেড কমা টেল, তাই তো। এটা তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত? এটা কি হয়েছে? একটা কয়েন টস করা হয়েছে, তাই তো। 1C লিখে দিলাম, একটা কয়েন। নমুনা বিন্দুর সংখ্যা কি হচ্ছে এখানে? দেখো 2, তাই না, দুটো। এবার দেখো দুটো কয়েন একসাথে টস করা হলো, আমি আর আমার বন্ধু দুজন মিলে দুটো কয়েন টস করলাম, একটা কয়েন আমি, একটা কয়েন আমার বন্ধু, ঠিক আছে। দুটো কয়েন একসাথে টস করা হলো, তাহলে কি কি রেজাল্ট আসতে পারে দেখো। এইটাকে দুবার লিখবো, হেড টেল, আবার হেড টেল লিখলাম তো। এবার দেখো এবার কি করব, প্রথম দুটোর সাথে হেড যোগ করে দেবো আর পরের দুটোর সাথে টেল যোগ করে দেবো, তাহলে এইটাই হচ্ছে নমুনা দেশ, ঠিক আছে। এবার এই জিনিসটা কি, যে আমি আর আমার বন্ধু কয়েন টস করলাম, এবার প্রথম কয়েনটা হেড পড়বে, পরেরটাও হেড পড়বে, এই একটা ঘটনা হলো। এবার দেখো প্রথম কয়েনটা হেড পড়লো, দ্বিতীয় কয়েনটা টেল পড়লো, এটা একটা ঘটনা হলো।
প্রথম কয়েনটা টেল পড়লো, দ্বিতীয় কয়েনটা হেড পড়লো, এটাও একটা ঘটনা। কিংবা দুটো কয়েনই টেল পড়ছে, ঠিক আছে। তো এই চারটে ঘটনা ঘটতে পারে। দুটো কয়েন যদি আমাকে একসাথে টস করি, তাহলে এইটা আমার নমুনা দেশ পাওয়া গেল। এবার নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? এখানে দেখো চার আছে, তাই না? এটা কি করে বার করলাম দেখলে তো? প্রথমে এটাকে দুবার লিখে দিলাম, তারপরে প্রথম দুটোর সাথে হেড যোগ করে দিলাম, পরের দুটোর সাথে টেল যোগ করে দিলাম। এইভাবেই করবে, ভাবনা চিন্তা করার দরকার নেই বেশি, যে প্রথমটাতে হেড পড়তে পারে, পরেরটাতে টেল পড়তে পারে, ঠিক আছে, এইচ লিখে দিলাম। এবার পরেরটাতে প্রথমটাতে হেড পড়তে পারে, দ্বিতীয়টাতে টেল পড়তে পারে, এইচটি লিখে দিলাম। এইটা তো করতে পারবে এইভাবে, কিন্তু বড় যদি অঙ্ক দেয় তাহলে অসুবিধা হবে, তাই এইভাবেই করো। এবার দেখো তিনটে কয়েন একসাথে টস করা হলো, তিনজন আছি, তিনজনে একসাথে তিনটে কয়েন টস করে দিলাম, তাহলে কি কি রেজাল্ট আসতে পারে? এই রেজাল্টটাকে দুবার লিখবো আমি। আবার নিচেও এটাই লিখে দিচ্ছি, ওই রেজাল্টটাকে। এবার প্রথম লাইনের সাথে এই যোগ করে দিলাম সবকটার সাথে, আর পরে টি যোগ করে দিলাম। তো দেখো এইটা হচ্ছে আমার নমুনা দেশ। তখন তিনটে কয়েন যদি একসাথে টস করা হয়, তাই তো প্রথমটাতে সবকটাতেই হেড পড়তে পারে, কিংবা প্রথম দুটোতে হেড পড়লো, তারপরে টেল পড়লো, কিংবা প্রথমটাতে হেড, পরেরটাতে টেল, আবার পরেরটাতে হেড পড়লো, এরকম ভাবে সবকটা হচ্ছে। তো এখানে নমুনা বিন্দু সংখ্যা কত হচ্ছে? দেখো নমুনা বিন্দু সংখ্যা 1 2 3 4 5 6 7 8, তাই তো 8খানা হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ না, একটা কয়েন যদি টস করা হয় তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত? 2। দুইটাকে আমি 2^1 লিখলাম। দুটো কয়েন টস করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? 4, তাই তো 4টাকে আমি 2^2 লিখলাম। আর তিনটে কয়েন যদি টস করা হয় নমুনা বিন্দুর সংখ্যা কত? 8, তাই না? তাহলে 8টাকে আমি 2^3 লিখতে পারি। তো দেখতে পাচ্ছ একটা কয়েন টস করা হলে 2^1 নমুনা বিন্দুর সংখ্যা, দুটো কয়েন টস করা হলে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 2^2, আবার তিনটে কয়েন টস করা হলে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 2^3। তাহলে কয়েন টস করার ক্ষেত্রে নমুনা বিন্দু সংখ্যা যদি বার করা হয় তাহলে তার ফর্মুলা হচ্ছে 2^n। ঠিক আছে, এর জায়গায় যটা কয়েন টস করা হচ্ছে সেগুলো বসিয়ে দেবে। যেমন কি 4টে কয়েন যদি টস করা হয় তাহলে 2^4, 16 আসবে রেজাল্ট। তাহলে 16টা নমুনা বিন্দু পাওয়া যাবে, তাই না? তো এটা হচ্ছে ফর্মুলা। টুই কেন নিয়েছি? আচ্ছা এন তো ঠিক আছে, পাওয়ারে যতগুলো কয়েন আছে ততগুলো পাওয়ারে ততগুলো বসবে, তাই না? কিন্তু 2 কেন নিয়েছি? এখানে 2 নিয়েছি কারণ দেখো কয়েন টস করার ক্ষেত্রে দু রকম রেজাল্ট আসতে পারে, হয় হেড আসবে না হলে টেল আসবে, তাই তো ওই জন্য 2 নিয়েছি এখানে। যদি 6 রকম রেজাল্ট আসতো তাহলে এখানে 6 নিতাম। যেমন কি লুডুর ছক্কা যদি চালা হয় তাহলে সেটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 6^n নমুনা বিন্দু সংখ্যা, ঠিক আছে? যেমন কি একটা লুডুর ছক্কা যদি চালা হয় তাহলে নমুনা বিন্দু সংখ্যা কত হবে? নমুনা বিন্দু সংখ্যা হবে 6^1। একটা চালা হয়েছে তাই এর জায়গায় 1 বসিয়ে দিলাম, 6 হয়ে গেল। দুটো ছক্কা যদি চালা হয় তাহলে 6^2 হবে, 36 হয়ে গেল। তিনটে ছক্কা যদি চালা হয় তাহলে 6^3 হয়ে গেল, হলো তো? তাহলে যেহেতু লুডুর ছক্কায় 6 রকম রেজাল্ট আসতে পারে তাই এখানে 6 লিখে দিয়েছি, ঠিক আছে? এরকম ভাবে সবকটা হবে ফর্মুলা। তো নমুনা বিন্দু সংখ্যা সম্পর্কে সব ধরনের আইডিয়া ক্লিয়ার হলো। এবার দেখো কোনো ঘটনা ঘটার সম্ভাবনাটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করি। দেখো কোনো একটা ঘটনা আছে, সেটা ঘটার সম্ভাবনা আমি বার করবো। সেই ঘটনাটাকে আমি ধরে নিলাম এ। ধরে নাও আমি বললাম কয়েন টস করলাম, তাহলে হেড পড়ার সম্ভাবনা কত? তখন তুমি বলবে হেড পড়ার ঘটনাটাকে আমি এ ধরে নিলাম। এবার সম্ভাবনা বার করব। তাহলে এ হচ্ছে একটা ঘটনা, যে এ হচ্ছে একটা রেজাল্ট, কোনো একটা পরীক্ষা করলাম তার একটা রেজাল্ট হচ্ছে এ, সেটা হওয়ার সম্ভাবনা কত সেটা আমি দেখবো। এ ঘটনাটা ঘটার সম্ভাবনা কত সেটাই বার করতে হবে। সেটাকে লেখা হয় দেখো পি অফ এ, পি ব্র্যাকেটে এ। এটার মানে পি এর সাথে এ গুণ নয় কিন্তু, হ্যাঁ, এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে? পি অফ এ, প্রবাবিলিটি মানে তোমরা জানো সম্ভাবনা। তো এ ঘটনাটাই ঘটবে কোন একটা পরীক্ষাতে, সেই সম্ভাবনাটা হচ্ছে পি অফ এ, ঠিক আছে? এভাবে প্রকাশ করা হয়। এবার পি অফ এ কে ক্যালকুলেট কি করে করি সেটা বুঝবো। এখানে একটা জিনিস আছে, নমুনা বিন্দু সংখ্যা এ ঘটনাটার নমুনা বিন্দু সংখ্যা হচ্ছে এন অফ এ, ঠিক আছে? এবার এ ঘটনাটার নমুনা বিন্দু মানে কি? ধরো নাও একটা লুডুর ছক্কা চালা হলো, সেটাতে আমি বললাম যে সেই লুডুর ছক্কাটাতে রেজাল্ট অড আসতে পারে বা রেজাল্ট অযুগ্ম আসবে, এরকম সম্ভাবনা কত? তাহলে অযুগ্ম রেজাল্ট মানে কি? ধরুন লুডুর ছক্কা চলেছো, তাদের কি কি রেজাল্ট আসতে পারে? 1 2 3
4 5 6, তাই তো? এর মধ্যে অযুগ্ম কোনগুলো? অযুগ্ম মানে যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় না, তাই তো? যেমন কি 1 3 5, এগুলো হচ্ছে অযুগ্ম। তাহলে দেখো এখানে 3 রকম রেজাল্ট হতে পারে যেটাতে আমার এ ঘটনাটা ঘটবে। আমি যদি অযুগ্ম সংখ্যা পড়ার ঘটনাটাকে এ ঘটনা ধরি, 3খানা রেজাল্ট হতে পারে যেটা যেটা ঘটলে বলবো যে এ ঘটেছে। তার মানে এর নমুনা বিন্দু কত? 1 2 3, তিনটে, তাই না? যে এ ঘটনাটার মধ্যে 3টে বিন্দু আছে, তাহলে এর নমুনা বিন্দু সংখ্যা হচ্ছে 3। এবার যদি আমি বলতাম যে এ হচ্ছে 4 পড়ার ঘটনা, লুডোর ছক্কা চেলেছি, তার মধ্যে 4 পড়ার ঘটনাটাই হচ্ছে এ, তাহলে এন অফ এ কত লিখতাম? 1। কারণ কি 4 তো একটাই আছে এখানে, এরকম তো নেই যে এখানেও একটা 4 আছে, তাহলে দুটো লিখতাম, এখানে এন এ সমান 2 লিখতাম, তাই না? তো এইভাবে এন এ সম্পর্কে ক্লিয়ার আলোচনা হলো। এটা হচ্ছে এ ঘটনার নমুনা বিন্দু। এবার কোনো একটা পরীক্ষা যদি করা হয় তাহলে তার তো নমুনা দেশ থাকবে। নমুনা দেশকে আমি একটু আগে বলেছিলাম বড় হাতের এস দিয়ে প্রকাশ করা হয়। নমুনা দেশ মানে কি? যতগুলো সম্ভাব্য রেজাল্ট হতে পারে, ঠিক আছে, ততগুলোই লিখে দিতে হবে ভেতরে। এর মধ্যে এও থাকবে, এও তো একটা ঘটনা যেটা ঘটতে পারে, তাই না? এই ঘটনাটা ঘটার সম্ভাবনা আমি বার করছি, তাহলে এটা তো একটা নমুনা বিন্দুর মধ্যে থাকবে, তাই না? এস এর মধ্যে তো এ তো থাকবেই। তাহলে এ কে নিয়েই যতগুলো আমার সম্ভাব্য রেজাল্ট আছে সবকটা কালেকশন হচ্ছে এস, তাই তো? একটু আগে বুঝিয়েছিলাম এটা। তাহলে এস এর মধ্যে যতগুলো বিন্দু আছে নমুনা বিন্দু, সেটাকে এন ব্র্যাকেটে এস দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? যেমন কি লুডুর ছক্কা যদি চালা হয় তাহলে এই 6টা রেজাল্ট হতে পারে, তাহলে এন এর সমান লিখবো 6। বুঝতে পেরেছো তো? আর এন এ তখন কি হবে? যদি আমি 4 পড়ার ঘটনাটাকে এ ধরি তাহলে এন এ সমান 1, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার আইডিয়া হলো। এন এ আর এন এস কি জিনিস বোঝা গেল। এবার দেখো এই দুটো জিনিসকে নিয়ে আমার প্রবাবিলিটি নির্ণয় করতে হবে। প্রবাবিলিটি কি? এ পড়ার সম্ভাবনা পি অফ এ কত লেখা? এটাকে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। বুঝতে পেরেছো তো? এটাই হচ্ছে এ ঘটনাটা ঘটার সম্ভাবনার ফর্মুলা, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটাই হচ্ছে প্রবাবিলিটি নির্ণয় করার ফর্মুলা। এবার আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাবো যে এই ফর্মুলাটাকে ব্যবহার কি করে করে। তো আমি ওই ফর্মুলাটাকে এখানে লিখে দিচ্ছি একটু ছোট করে। পি অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে এন এ ডিভাইডেড বাই এন এস। এবার দেখো একটু আগে যে আমি উদাহরণটা নিয়েছিলাম সেই উদাহরণটা আরেকবার নিচ্ছি। সেই উদাহরণটা কি ছিল? যে একটা লুডুর ছক্কা চালা হয়েছে, তার মধ্যে থেকে অযুগ্ম রেজাল্ট আসতে পারে, সেই ঘটনাটাকে কি বলবো? অযুগ্ম রেজাল্ট। প্রথমে তো এস লিখে নাও। এস কি কি আছে? লুডুর ছক্কা চালা হলে সেটার নমুনা দেশ কত হবে? নমুনা দেশ বলে ইকুয়াল টু দিয়ে এস লিখবে, ইকুয়াল টু দিয়ে কি লিখবে? এটা কি কি আসতে পারে? 1 2 3 4 5 6, তাই তো? এই 6টা হতে পারে। এবার তাহলে এনএস কত? এনএস মানে নমুনা দেশের মধ্যে যতগুলো আছে, দেখো 6টা আছে, 6টা লিখে দিলাম। এনএস সমান 6। এন এ কত হবে? এই ঘটনাটাকে যদি আমি এই ঘটনাটাকে যদি আমি অযুগ্ম সংখ্যা হওয়ার বা অড সংখ্যা হওয়ার ঘটনা ধরি এটাকে, তার মানে এ কি হচ্ছে? 1 পড়তে পারে, 3 পড়তে পারে, 5 পড়তে পারে, তাই তো? তাহলে এন এ কত হবে? এন এ ওখানে হবে 1 2 3, দেখো 3, তাই না? তাহলে এ ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত? পিএ। পিএ মানে কি? যে অযুগ্ম সংখ্যায় পড়বে সেটার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে পিএ। তাহলে পিএ কত লেখে? এন এ বাই এন এস। তাহলে এন এ কত হচ্ছে 3, এন এস কত 6। কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখো 1/2 হয়ে যাবে। তাহলে লুডুর ছক্কা চালা হলো, অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেট করে সম্ভাবনা। এবার দেখো পরের উদাহরণটা, মানে একদম প্রথমে যে উদাহরণটা নিয়েছিলাম সেই 5 রকম কালারের বল, তাই না? সেই 5 রকম কালারের একটা বল রাখা ছিল একটা বাক্সর মধ্যে। সেই বাক্সতে তুমি না দেখে একটা বল তুললে সেটা হলুদ হওয়ার সম্ভাবনা কত, সেইটা আমি একটু ক্যালকুলেট করছি। তাহলে দেখো 5 রকম বল আছে, 1 2 3 4 5। এটা সাদা, লাল হতে পারে, কমলা, সবুজ আর হলুদ, ঠিক আছে? এই 5 রকম কালারের বল রাখা আছে একটা বাক্সর মধ্যে। তাহলে নমুনা দেশ এটা হচ্ছে, তাই না? এখানে তুমি এভাবে না লিখে সাদা, লাল, কমলা এভাবে লিখে দেবে, ঠিক আছে? শুধু নামগুলো লিখে দেবে কালারের।
তো এটা হচ্ছে নমুনা দেশ, নমুনা বিন্দু সংখ্যা কত NS, তাই তো NS কত এখানে 1 2 3 4 5 5টা হচ্ছে। এবার দেখো আমি বলটা হলুদ হওয়ার ঘটনাটাকে A ধরে নিলাম, তাহলে NA কত হবে, NA কত হবে, দেখো একটাই আছে হলুদ এখানে, আর তো হলুদ নাই, তাহলে একটাই আছে যখন হলুদ তাহলে 1 লিখে দিলাম এখানে, NA হয়ে গেল 1। তাহলে এবার প্রবাবিলিটি অফ A, তার মানে কি হলুদ হওয়ার সম্ভাবনা কত, NA বাই NS, NA কত 1 বাই NS কত 5, তাহলে 1/5 বা 0.2 লিখতে পারবো এটাকে। তাহলে দেখো প্রথমে আমি বলেছিলাম 1/5 হবে, কেন 1/5 হচ্ছিল এবার বুঝতে পেরেছো তো। এবার দেখো আজকে যা পড়ানো হলো তার থেকে আমি দুটো অঙ্ক করে দিচ্ছি, এই দুটো অঙ্ক তোমাদের 12-এ তো আসবেই না, কিন্তু তাও এই দুটো অঙ্ক করে নিলে আজকে যা পড়ানো হলো সেগুলোর একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে মাথার মধ্যে। ঠিক, প্রথম যে অঙ্কটা আছে সেটাতে কি বলেছে, 3টে কয়েন একসাথে টস করা হলো। এবার তাতে করে বলেছে প্রথম যে অঙ্কটা সেটাতে বলেছে যে ঠিক দুটো হেড করবে সেই সম্ভাবনা কত, আর দ্বিতীয় অঙ্কটা বলেছে অন্তত পক্ষে দুটো করবে, দুটোর থেকে কম কখনো হবে না, দুটো থেকে বেশিও হতে পারে। এই দুটো অঙ্কের মধ্যে পার্থক্যটা বোঝো। প্রথমটাতে বলেছে ঠিক দুটোই পড়বে, দুটোর কমও হবে না হেড, দুটোর বেশিও হেড হবে না। আর দ্বিতীয় অঙ্কটাতে কি বলেছে, অন্তত পক্ষে দুটো হেড করতে হবে, দুটোর থেকে কম হেড করতে পারে না, কিন্তু দুটোর থেকে বেশি 3টে হেডও করতে পারে। ঠিক আছে, তো এই দুটো অঙ্ক কি করে করবো দেখো। প্রথমে তো দেখতে হবে 3টে কয়েন যদি আমি চালিয়ে একসাথে, তাহলে তার নমুনা দেশ কত হচ্ছে S, কত হচ্ছে দেখো। এবার তুমি এখানে লিখবে যে 3টে কয়েন একসাথে চালা হলে তার নমুনা দেশ সমান দিয়ে S সমান দিয়ে এটা লিখবে। কি কি হচ্ছে দেখো, 3টে কয়েন চালার নিয়ম কি বলেছিলাম, প্রথমে তো একটা কয়েনে দেখে নেবে হেড টেল, এই দুটো পড়তে পারে। এবার আমি দুটো কয়েনের দেখবো কি করে, দেখো এই হেড টেলটাকে দুবার লিখবো এরকম করে, এই হেড টেল হেড টেল। এবার কি করবো, এর সাথে হেড, প্রথম দুটোর সাথে হেড যোগ করে দেবো, পরের দুটোর সাথে টেল যোগ করে দেবো। তাহলে এটা হলো দুটো কয়েন যদি চালা হতো তাহলে এইগুলো হতো, তাই না। এবার 3টে কয়েন যদি চালা হয় তাহলে এইগুলোকে আরেকবার লিখে দেবো, হেড টেল টেল হেড টেল টেল। এবার কি করব, এর সাথে প্রথমটার সাথে হেড যোগ করে দেবো সবকটার সাথে, আর এই নিচের গুলোর সাথে টেল যোগ করে দেবো। এইভাবে তুমি নমুনা দেশটাকে বার করবে, তাহলে খুব সুবিধা হবে। যদি তুমি পরীক্ষার সময় এইভাবে বার করতে যাও যে প্রথমটাতে হেড পড়তে পারে, তারপর টেল পড়তে পারে, তারপরটাতে হেড পড়তে পারে, ঠিক আছে লিখে দিলাম, তারপরে আবার কি হতে পারে প্রথমটাতে টেল পড়তে পারে, এইভাবে করলে পরীক্ষার সময় খুবই সময় লাগবে। ধরে নাও এটা যদি তোমাকে বলতো 5টা কয়েন একসাথে চালা হচ্ছে, তাহলে তো খুবই সময় লাগবে, কিংবা 3টে লুডুর ছক্কা একসাথে চালা হচ্ছে, তাহলে তো কত সময় লাগবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, তো এই টেকনিকে করবে সুবিধা হবে। এবার লুডুর ছক্কাটাও কিভাবে নমুনা দেশ বার করবে সেগুলো আমি একটু পরে দেখাবো। তো দেখো নমুনা দেশ তো আমার পেরিয়ে গেল এইটা, তাহলে নমুনা বিন্দু কত NS কত হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 8 হচ্ছে। এবারে যদি ফর্মুলা দিয়েও এটা বার করতে পারতে, 2 টু দি পাওয়ার 3 সমান 8, তাই না, 3টে কয়েন চালা হচ্ছে ওই জন্য 2 টু দি পাওয়ার 3। তো দেখো 8 বেরোলো আমার NS। এবার NA বার করতে হবে। প্রথম কথা তো এটা আমি ধরে নিই, এখন এটা কি হবে, এইটা আমি ধরলাম যে প্রথমটা কি আছে, প্রথমটা আছে যে দুটো হেড, ঠিক দুটোই হেড পড়বে, দুটো থেকে কমও পড়বে না, দুটো থেকে বেশিও পড়বে না। তাহলে এ কে আমি ধরে নিলাম ঠিক দুটো হেড পড়ার ঘটনা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ঠিক দুটো হেড পড়ার ঘটনা। তাহলে NA কত, NA দেখো এখানে ঠিক দুটো হেড আছে, কোথায় কোথায়, এই একটা আছে ঠিক দুটোই হেড আছে, এখানেও দুটো হেড আছে, তারপর এখানেও দুটো হেড আছে, তারপর আর নাই, এটা 3টে আছে ঠিক দুটো বলেছে, তাহলে আমি এই 3টেরটা নেব না। তাহলে ঠিক দুটো কোথায় আছে 1 2 3, 3টে জায়গায় আছে, তাহলে NA সমান 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে NA বেরিয়ে গেল, NS বেরিয়ে গেল। P অফ A কত হবে, P অফ A মানে কি ঠিক দুটো হেড পড়ার সম্ভাবনা, তাই তো। তাহলে P অফ A কত হবে, N অফ A ডিভাইড বাই N অফ S। N অফ A কত 3, N অফ S কত 8, তাহলে 3/8 হলো। আমি একটু ভালো করে লিখি এটাকে, 3/8, এইটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক দুটো হেড পড়ার সম্ভাবনা 3/8। দ্বিতীয়টাতে বলেছে দেখো অন্তত পক্ষে দুটো হেড পড়বে, তার মানে দুটো হেড, দুটোর থেকে বেশিও হতে পারে কিন্তু দুটোর থেকে কম কখনো হবে না। এগুলো তো দেখো দুটোর থেকে কম আছে, তাহলে এগুলো নেব না। এটাতে দুটো আছে, দুটো আছে, এটাতেও দুটোর থেকে কম আছে, এটাতেও দুটো আছে, দেখো 3টে আছে, তার মানে কি দুটো তো আছেই, তাহলে এটাও নেব। তাহলে এখানে বি ধরে নিলাম আমি এই ঘটনাটাকে, বিটা কি
ঠিক অন্তত পক্ষে দুটো হেড পড়ার ঘটনা, ঠিক আছে, কমপক্ষে দুটো হেড পড়ার ঘটনা। তাহলে এন অফ বি কত হবে? এন অফ বি দেখো 1 2 3 4, চারটে আছে, তাহলে 4 লিখে দিলাম। এবার তাহলে পি অফ বি মানে কি, বি ঘটার সম্ভাবনা, মানে অন্তত পক্ষে দুটো হেড পড়ার ঘটনা সম্ভাবনা কত হচ্ছে? পি অফ বি মানে কি এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস, 8, তাহলে 4/8 কাটাকুটি করো 1/2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় অঙ্কটার অ্যান্সার হচ্ছে 1/2। এবার দেখো আরেকটা অঙ্ক নিচ্ছি। আরেকটা অঙ্ক বলেছে দুটি ছক্কা একসাথে চালা হলো, তাহলে ছক্কা দুটির ওপরের সংখ্যা দুটির যোগফল 5 অথবা 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এই ধরনের অঙ্ক যখন দেখবে না হওয়ার সম্ভাবনা, সেগুলোতে প্রথমে নির্ণয় করতে হবে যে 5 আর 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, দিয়ে তারপর নির্ণয় করব না হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো দুটো ছক্কা একসাথে চালা হলো, তার নমুনা দেশ কি হবে? প্রথমে তো আমি কি রেজাল্ট হতে পারে সেটা লিখবো, 1 2 3 4 5 6, তাই তো, এই রেজাল্টগুলো হতে পারে। এবার দেখো এই লাইনটাকে আমি টোটাল 6 বার লিখবো। কেন লিখবো? কারণ 6 রকম রেজাল্ট হতে পারে। যেহেতু দুটো ছক্কা চালা হয়েছে, একটা ছক্কা চালা হলে তো এই পর্যন্তই হয়ে যেত নমুনা দেশ, তাই না, কিন্তু দুটো ছক্কা চালা হয়েছে, তাহলে এই লাইনটাকে আমি টোটাল 6 বার লিখবো, তাই না, কারণ 6 রকম রেজাল্ট আছে। তাহলে আমি আবার লিখছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 3 বার হলো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আরেকবার 1 2 3 4 5 6, এতদূর লিখলাম। এবার কি করতে হবে? এবার প্রথম লাইনটার সাথে 1 জুড়ে দেবো শুধু, এগুলো পাশে কমা দেবে, নাহলে এটা 1 আর 1 11 হয়ে যাবে তখন, তাই না, কমা দিয়ে রাখবে এগুলো। এটা প্রথমে আমি 2 লিখে দেবো। আচ্ছা, এই 1 গুলো যদি তুমি আগে যোগ করো না, তাহলে এখানেও 2 গুলো আগেই যোগ করতে হবে কিন্তু, হ্যাঁ, যদি তুমি পরে যোগ করো তাহলে তখন এই 2 গুলোকেও এখানে পরে যোগ করতে হতো, এখানেও 3 পরে যোগ করতে হতো, ঠিক আছে। আগে করলে সব কটাতেই আগে করবে, পরে করলে সব কটাতেই পরে করবে, ঠিক আছে। তাহলে 2 যোগ করে দিচ্ছি সব কটার সাথে, এখানে 3 অ্যাড করব, এখানে 4 অ্যাড করব, এখানে 5 অ্যাড করব, এখানে 6 অ্যাড করব। ঠিক আছে, এবার এগুলোকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। এবার এগুলোর পাশে কমা দিয়ে দাও। তাহলে দেখো এইগুলো হচ্ছে নমুনা দেশ, ঠিক আছে। এটা কত সহজে হয়ে গেল এই টেকনিকে, কিন্তু তুমি যদি ভেবে ভেবে করতে, প্রথমটাতে 6, প্রথমটাতে 1 করতে পারে, পরেরটাতে 2 করতে পারে, ওইভাবে ভেবে করলে অনেক সময় লেগে যেত, তাই না। এবার এটার মানে কি দাঁড়ালো দেখো, আমি দুটো ছক্কা একসাথে চাললাম, প্রথম ছক্কাটাতে 1 পড়লো, দ্বিতীয় ছক্কাটাতে 1 পড়লো, এটা একটা সম্ভাবনা, এটা একটা ঘটনা। প্রথম ছক্কাটাতে 1 পড়লো, দ্বিতীয় ছক্কাটাতে 2 পড়লো, এটা একটা ঘটনা। এইভাবে এতগুলো ঘটনা আছে। তাহলে টোটাল কটা নমুনা বিন্দু আছে নমুনা দেশে? NS সমান কত হচ্ছে এখানে? 36টা আছে, তাই না, গুণে দেখো 36টাই হবে। 36 কিভাবে পেলাম? 6 স্কোয়ার, তাই না, একটু আগে ফর্মুলা পড়েছিলাম, 36 হয়ে গেল, তাই তো, NS সমান 36 হয়ে গেল। এবার আমি এ কোনটাকে ধরবো? এ ধরবো, আচ্ছা এখানে লিখি আমি এ ধরবো, আমি কাকে এ ধরবো? হয় 3 দিয়ে বিভাজ্য হবে যোগফলটা, যোগফল মানে কি এই দুটোর যোগফল বা এই দুটোর যোগফল বা এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল 3 দিয়ে বিভাজ্য হবে অথবা 5 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। না হওয়ার সম্ভাবনা পরে দেখছি, প্রথমে হওয়ার সম্ভাবনাটা বার করব। তাহলে এটাকে কি ধরবো, এই ঘটনাটাকে কি ধরবো, যে যোগফলটা হয় 3 দিয়ে বিভাজ্য হবে, নাহলে 5 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে পি এন অফ এ কত হচ্ছে এখানে দেখো, এন অফ এ কোন কোন দুটো যোগফল হয় 3 দিয়ে বিভাজ্য হবে, নাহলে 5 দিয়ে বিভাজ্য হবে। দেখো 1 আর 1 2, 3 বা 5 কোনোটা দিয়ে বিভাজ্য নয়, তাই তো। 2 আর 1 3, এটা 3 দিয়ে বিভাজ্য। 3 আর 1 4 হবে না কিছু। 4 আর 1 5, এটা দেখো 5 দিয়ে বিভাজ্য, তাই না। 6 আর 1 7 হবে না। 2 আর 1 3, এটা 3 দিয়ে বিভাজ্য, দেখো 2 আর 2 4 কিছু দিয়েই না।
2 আর 3 5, এটা 5 দিয়ে বিভাজ্য। 2 আর 4 6, 6টা দেখো 3 দিয়ে বিভাজ্য, তাহলে এটাকেও নেব। 2 আর 5 7 হবে না। 2 আর 6 8 হবে না। 3 আর 1 4 হবে না। 3 আর 2 5, এটা দেখো 5 দিয়ে বিভাজ্য। 3 আর 3 6, এটা দেখো 3 দিয়ে বিভাজ্য। 4 আর 3 7 হবে না। 3 আর 5 8 হবে না। 3 আর 6 9, এটা দেখো 3 দিয়ে বিভাজ্য। 4 আর 1 5, এটা দেখো 5 দিয়ে বিভাজ্য। 4 আর 2 6, এটা দেখো 3 দিয়ে বিভাজ্য। 4 আর 3 7, এটা হবে না। 4 আর 4 8 হবে না। 4 আর 5 9, এটা দেখো 3 দিয়ে বিভাজ্য। 4 আর 6 10, এটা দেখো 5 দিয়ে বিভাজ্য, তাই তো। 5 আর 1 6, এটা 3 দিয়ে বিভাজ্য। 5 আর 2 7 হবে না। 5 আর 3 8 হবে না। 5 আর 4 9, এটা দেখো 3 দিয়ে বিভাজ্য। 5 আর 5 10, এটা 5 দিয়ে বিভাজ্য হচ্ছে। 5 আর 6 11 হবে না। 6 আর 1 7 হবে না। 6 আর 2 8 হবে না। 6 আর 3 9, 3 দিয়ে বিভাজ্য। আর 6 আর 4 10, 5 দিয়ে বিভাজ্য। 6 আর 5 11 হচ্ছে না। 6 আর 6 12, এটাও 3 দিয়ে বিভাজ্য, তাই তো। তাহলে কটা হচ্ছে দেখো এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, আর একটা মিস করে গেছি কোথাও জানাও। এই দেখো 1 আর 5 6 হয়, 6টা 3 দিয়ে বিভাজ্য, এটা মিস করে গেছিলাম। তাহলে টোটাল কটা হলো, 19টা, তাই না। তাহলে 19 হচ্ছে আমার NA, মানে কি 3 দিয়ে অথবা 5 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা কটা নমুনা বিন্দু আছে, 19টা, তাই না। তাহলে দেখো NA পেয়ে গেলাম 19, NS হচ্ছে 36, তাহলে PA কত, PA কত 19/36 না, NA/NS, তাহলে 19/36, তাই তো। এবার দেখো PA বেরিয়ে গেল 19/36, এটা তাহলে কি বেরোলো, এটা 3 অথবা 5 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা বেরোলো। এবার যদি আমাকে বিভাজ্য না হওয়ার সম্ভাবনাটা বার করতে হয়, তাহলে কি লিখবো, 1 - 19/36। 1 থেকে মাইনাস করে দেবে যদি কিছু বলে। যদি ধরে নাও তোমার কোনো কিছু না হওয়ার ঘটনা যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে কোনো কিছু হওয়ার ঘটনাটা বার করে দেবে, যে সেটাকে 1 থেকে মাইনাস করে দেবে, তাহলে না হওয়ার ঘটনাটা বেরিয়ে যাবে, ঠিক আছে, না হওয়ার সম্ভাবনাটা বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো যদি 3 আর 5 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবনা 19/36 হয়, তাহলে না হওয়ার সম্ভাবনা কত, 1 - 19/36, এটাই হবে অ্যান্সার। দেখো এলসিএম আসবে 36, উপরে কি আসবে 36 - 19, তাই তো। 36 - 19 মানে কি, এটা হচ্ছে 17, তাহলে 17/36, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই। এর পরের দিন থেকে আরেকটু হায়ার লেভেলের যাবে, অনেক কটা পার্ট আসবে, একটা পার্টে হবে না, ঠিক আছে। সম্ভাবনা খুবই ভালো জিনিস, একটা খুবই সহজ জিনিস, কিন্তু সেটা একটু সময় লাগবে। বেশিরভাগ স্টুডেন্টেরই আমি দেখি যে সম্ভাবনাটাকে খুব কঠিন লাগে, কিন্তু এটা খুবই সহজ জিনিস। সবকটা দেখে নাও, তারপর তোমাদেরও খুবই সহজ লাগবে, ঠিক আছে। তো আজকের যে যত কিছু পড়ানো হলো তার মধ্যে থেকে যদি কোথাও ডাউট থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর যদি তোমাদেরকে ক্লাস 12 এর পুরো প্লেলিস্টটা দেখতে হয়, তাহলে স্ক্রিনের ডান দিকে উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। নজর রাখো ডিমেটসে। থ্যাংক ইউ।